আপনি এখনো বসে আছেন কেন? আমার লেট হয়ে যাচ্ছে। আপনি তাড়াতাড়ি কাজ শেষ করলে আমি নতুন কারো কাছে যাব। আর বেশি লেট হলে খালা বকবে। আপনি তো খালাকে বলেই এনেছেন 1 ঘন্টা পর দিয়ে আসবেন। সারা রাতের জন্য কত টাকা নাও তুমি? নাকি সেটাও তোমার খালা ঠিক করে? এখনো কারো কাছে সারা রাতের জন্য পাঠায়নি, তাই জানি না ঠিক। এক রাতে কত টাকা ইনকাম হয় তোমার, জানো কিছু? একদিন এক রকম হয়, খালা বলেছে। কোনো দিন 15,000, আবার কোনো দিন 20,000-এর মতো। কিন্তু আপনি এসব ছেড়ে কি করবেন? আজ সারা রাতের জন্য আমি তোমাকে কিনে নিলাম। এই নাও, এখানে 50,000 টাকা আছে। তোমার খালাকে গিয়ে কাল সকালে দিয়ে আসবা। খালার কথা ছাড়া আমি আপনার এখানে থাকতে পারবো না। খালা পরে আমাকে বকবে। তোমার খালার নাম্বার দাও, আমি কল করে কথা বলছি। আর টাকা নাও। আমি লোকটার হাত থেকে টাকা নিয়ে খালার নম্বর দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে। 1 ঘন্টা হয়ে গেছে উনি আমাকে ওনার বাসায় নিয়ে এসেছে, এখনো পর্যন্ত টাচই করেনি। অথচ আবার নতুন করে এতগুলো টাকা দিল। আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না। চলুন একটু বুঝিয়ে বলি। আমার নাম আহিয়া, খুব গরিব ঘরের মেয়ে আমি। বাবা মারা গেছে 7 বছর হলো। তারপর থেকে আম্মু অন্যের বাসায় কাজ করে আমাকে লেখাপড়া করায়। হুট করে আম্মুর শরীরটা অনেক খারাপ হয়ে পড়ে, বিছানা থেকে উঠতে পারে না। আমার একটা ছোট বোন আছে, নাম আমিনা, এবার ক্লাস 6-এ পড়ছে। আমি অনার্স শেষ করে অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি। সবাই চাকরিতে দিতে চেয়েছে, তবে বিনিময়ে আমাকে তার সাথে তার বিছানায় যাবার প্রস্তাব দেয়। নিজের সম্মান নিয়ে চাকরি না করেই চলে আসি। আম্মু দিন দিন আরো বেশি অসুস্থ হতে থাকে। ছোট বোনের স্কুলের ফি, বাড়িওয়ালার রোজ রোজ ভাড়ার জন্যে চেঁচামেচি। ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। ঠিক তখনই দেখা হয় কলেজ লাইফের বান্ধবী হিয়ার সাথে। ওর কাছে সবকিছু শেয়ার করি। ও হেসে বলে, বর্তমান সমাজে কেউ এমনি এমনি চাকরি দেয় না, বর্তমানে গিভ অ্যান্ড টেক চলে। আমি যা করি তুই চাইলে সেটা করতে পারিস। আমি জানতে চাইলে ও বলে ও একটা পতিতা পল্লীতে কাজ করে। কেন, কিভাবে এই রাস্তায় আসলো সব কিছু বলে। ওর বয়ফ্রেন্ড বিয়ের লোভ দেখিয়ে ওকে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। আমি রাজি না হয়ে চলে আসি। কাটতে থাকে দিন। আম্মুর অবস্থা আরো খারাপ হতে থাকে। কোনো রাস্তা খোলা না পেয়ে এ পথে পা বাড়াই। আজ 7 দিন হয় আমি এই পথে এসেছি। পতিতা পল্লীর যে খালা মেয়েদের কিনে নেয় তার কাছে যাই। সে আমাকে দেখে আমার কাছে এগিয়ে এসে বলে, দেখতে ভালোই তুই, অনেক দামে তোকে কাস্টমারের কাছে পাঠানো যাবে। তবে আমার এখানে যারা আসে তারা আমার কথা মতোই চলে, কারণ আমি সবাইকেই কিনে নিই। তবে কাজের টাকার 3 ভাগের 1 ভাগ যার যার। বল কত টাকায় বিক্রি হবি? তোকে আমার পছন্দ হয়েছে, যত টাকা চাস তত টাকাই পাবি। আমার আম্মুর অপারেশনের টাকা, আমার বোনের স্কুল ফি, আর 4 মাসের বাড়ি ভাড়া। ঠিক আছে, তোমার মাকে হাসপাতালে পাঠাও, ডক্টরের সাথে আমি কথা বলবো। তোর বোনের স্কুলের নাম বল, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আর আজকে গিয়ে বাসায় বাড়িওয়ালাকে টাকা দিয়ে আসিস। আর মনে রাখিস, সপ্তাহে 1 দিন বাসায় যেতে পারবি, তার মাত্র 1 ঘন্টার জন্য। আর যদি আমার সাথে বেমানি করিস, চেষ্টাও করিস, তবে পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকিস না কেন, তুই সহ তোর মা বোনকেও মরতে হবে। আমি কোনো বেইমানি করব না, বিশ্বাস করতে পারেন আমাকে। রহিম, যা ওরে নিয়ে ওর বাসায় যা, যা সমস্যা আছে সব সমাধান কইরা দিয়া আয়। আমার সাথে একটা ছেলেকে পাঠায়। বাসায় এসে প্রথমে বাড়িওয়ালাকে ভাড়া দিয়ে দিই। এরপর ছোট বোনের কাছে ওর স্কুল ফি দিয়ে আম্মুকে নিয়ে হসপিটালে চলে আসি। তার পরের দিন থেকে শুরু হয় আমার অন্ধকার জীবনের পথ চলা। আজ কিছু সময় আগে রুমে বসেছিলাম, হঠাৎ মাইমুনা খালা এসে বলে ওনার সাথে যেতে। ওনার রুমে এসে দেখি আরো 10 জন মেয়ে দাঁড়িয়ে আছে। একজন যুবক চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। খালা আমাকে লাইনে দাঁড়াতে বলে। সাহেব, আমার এখানে এই কজন সবচেয়ে হাইফাই, আর বয়সও কম। আমি মাথা তুলে এক এক করে সব মেয়ের দিকে তাকাই। হঠাৎ আমার চোখ আটকে যায় একটা মেয়ের দিকে। বয়স আনুমানিক 21 থেকে 22 হবে। গায়ের রং কাঁচা হলুদের মতো,
মুখে অসম্ভব মায়া। সবার শেষের মেয়েটাকে লাগবে। সাহেবের পছন্দ আছে বলতেই বে, তবে ওর রেট একটু বেশি সাহেব। যত টাকা লাগে নাও, তবে আমার বাসায় নিয়ে যাব। বাসায় নিলে এক্সট্রা 5,000 লাগবো। আমি পকেট থেকে 20,000 টাকা বের করে মহিলার হাতে দেই। মহিলা হাতে টাকাগুলো নিয়ে মেয়েটাকে বলে, আহিয়া গিয়া রেডি হয়ে আয়, সাহেবের সাথে যা, সাহেব 1 ঘন্টা পর দিয়া যাইব না। পাঠিয়ে দেবো 1 ঘন্টা পর। এখন গিয়ে রেডি হয়ে আসতে বলো, রাত অনেক হয়ে যাচ্ছে। তারপর রেডি হয়ে চলে আসি সাহেবের সাথে তার বাসায়। আর বাকি সব কিছু তো শুনলেন। উনি বসে বসে সিগারেট খাচ্ছে। সিগারেট ফেলে দিয়ে আমার দিকে তাকিয়ে বলে, দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার পাশে এসে বসো। আমি কিছু না বলে লোকটার পাশে এসে বসি। মাথা নিচু করে আছি, কিন্তু বুঝতে পারছি লোকটা আমার দিকেই তাকিয়ে আছে। তোমার নাম মনে হয় আহিয়া, তাই না? জি। আচ্ছা, আপনি কি কিছুই করবেন না? এত তাড়া কিসের? সারা রাত আছে তো। আচ্ছা, তুমি রান্না করতে জানো? জি জানি। খুব ক্ষুধা পেয়েছে আমার, আর তোমারও নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। নিচে গিয়ে হাতের বামে কিচেন, সেখানে ফ্রিজ আছে আর চিকেনও আছে মনে হয়। সেটা গিয়ে রান্না করো, দুজন একসাথে খাবো। আমি মাথা নেড়ে লোকটার কথা মতো নিচে এসে বাম দিকে কয়েক কদম আসতেই দেখি কিচেন। ফ্রিজ থেকে চিকেন বের করে পানিতে ভিজিয়ে রাখি। বাকি সব কিছু খুঁজে নিয়ে কেটে নিই। সামনেই সকল মশলা রাখা, প্যাকেটগুলো এখনো ভাঙা হয়নি। এরপর চিকেন কেটে ধুয়ে রান্না বসিয়ে দিই। কিচেনে কারো উপস্থিত বুঝতে পেরে দরজার দিকে তাকিয়ে দেখি লোকটা দাঁড়িয়ে আছে। কিচেনে এসে দেখি আহিয়া কোমরের শাড়ির আঁচল গুজে রান্না করছে। এখন আহিয়াকে পাক্কা সংসারের বউ লাগছে। আমি কাছে গিয়ে আহিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে। আহিয়া কেঁপে ওঠে। তখন বললাম, রান্না হয়ে গেছে তোমার? আর একটু বাকি আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন? বলো, কি জানতে চাও? আপনার বাসায় কি আপনি ছাড়া আর কেউ থাকে না? আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি একজন এতিম। সরি, আপনাকে না জেনে কষ্ট দিয়ে ফেললাম। সমস্যা নেই। আচ্ছা, রান্না শেষ করে ফ্রেশ হয়ে নাও, আমি একটু বাহির থেকে আসছি। বলেই উনি আমার গালে চুমু দিয়ে চলে যায়। ওনার ব্যবহার দেখে মনে হচ্ছে উনি আমাকে কত বছর থেকে চেনে, আর আমি ওনার বউ। এর আগে কতবার পুরুষ মানুষের সাথে রোমে গিয়েছি, সবাই কতক্ষণে আমার দেহ ভোগ করবে সেটা দেখেছি। পুরুষ মানুষ শুধু নারীর দেহ পেতে চাই ভেবেছি, কিন্তু এই মানুষটাকে দেখে আমার ধারণা বদলে গেল। রান্না শেষ করে ফ্রেশ হয়ে বসে অপেক্ষা করছি ওনার জন্য। কিছু সময় পর কলিং বেল বেজে ওঠে। আমি গিয়ে দরজা খুলে দেখি উনি এসেছে, হাতে শপিং ব্যাগ। উনি আমার দিকে শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলে, এখানে তোমার জন্য কয়েকটা ড্রেস আছে, গিয়ে চেঞ্জ করে নাও। এসব আবার কেন আনতে গেলেন? আমার ইচ্ছা হলো তাই তোমার জন্য নিয়ে এসেছি। যাও গিয়ে চেঞ্জ করে আসো। আর আমার নাম হচ্ছে আবির। আমি মুচকি হেসে আবিরের হাত থেকে শপিং ব্যাগ নিয়ে ওয়াশরুমে চলে আসি। শপিং ব্যাগ খুলে দেখি একটা সাদা চুড়িদার। আমি শাড়ি খুলে চুড়িদার পরে নিই। ওয়াশরুম থেকে বের হয়ে আসতেই দেখি আবির আমার দিকে তাকিয়ে আছে এক পলকে। আমার দিকে এগিয়ে এসে কাঁধে হাত রেখে বলে, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোমাকে। আহিয়া আমার কথা শুনে মাথা নিচু করে মুচকি হাসে। আবির আমাকে হুট করে কোলে তুলে নেয়। আমি ভয় পেয়ে আবিরের গলা জড়িয়ে ধরি। ভয় পেয়েছো তুমি? হুট করে এমন করেছেন তাই একটু ভয় পেয়েছি। আচ্ছা আচ্ছা, গলা জড়িয়ে ধরেই থাকো। এটা বলেই আমি আহিয়াকে নিয়ে নিচে চলে আসি। ডাইনিং টেবিলের সামনে এসে কোল থেকে নামিয়ে চেয়ারে বসিয়ে দেই। আবির নিচু হাতে খাবার সার্ভ করছে। আমি করতে চাইলে উনি আমাকে চুপচাপ বসতে বলে। আমি কিছু না বলে বসে থাকি। হঠাৎ আমার মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি মাইমুনা খালা কল করেছে। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে ভয়ে একটা শুকনো ঢোক গিলি। কি হয়েছে? এত ভয় পাচ্ছ কেন? কে কল করেছে? খালা কল করেছে।
আপনি খালাকে কিছু বলেননি? ভুলে গিয়েছিলাম কল করতে। আচ্ছা দাও, আমি কথা বলছি। আহিয়ার হাত থেকে মোবাইলটা নিয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, কি রে, তুই কোথায়? 1 ঘন্টার জন্য গিয়ে ওখানে কি সংসার পেতেছিস? আরো কাস্টমার অপেক্ষা করছে তোর জন্য। অঙ্কন সাহেবের কথা মনে আছে তো? তোর রোজকার খদ্দের এসে বসে আছে, কথা বলছিস না কেন? আমি আবির বলছি। কি হইল সাহেব? আপনি ওরে 1 ঘন্টার জন্য নিয়ে গেছেন, এখন 3 ঘন্টা হইতে চললো, এখনো পাঠাইলেন না কেন? আজ সারা রাত ও আমার কাছেই থাকবে, কাল সকালে দিয়ে আসবো। সাহেব, এটা আমার ধান্দার সাথে আপনি বেইমানি করতেছেন। কথা দিয়া কথা রাখতেছেন না আপনি। 50,000 টাকা সহ নিয়ে আসবো। আর কিছু বলার আছে? ওরে বুঝি এতই মনে ধরছে আপনার সাহেব? ঠিক আছে সাহেব, আপনার যা ইচ্ছা করেন, তবে কি টাকা কিন্তু 50,000ই দিতে হইবে। 50,000 দিব। এখন রাখছি। কি বললো খালা, রাজি হয়েছে? টাকা পাবে, রাজি হবে না আবার? আচ্ছা, অঙ্কন কে? খুব খারাপ একটা লোক, রোজ আসে আমার রুমে। তোমার কাজই তো এটা, যে আসে সে টাকা দিয়েই তো আসে তোমার কাছে। টাকা দিয়েই আসে, কিন্তু লোকটা নেশা করে খুব মারধর করে আমাকে। এই দেখুন, গত পরশু সিগারেট দিয়ে হাত পুড়িয়ে দিয়েছে। আমি আহিয়ার হাতের দিকে তাকিয়ে দেখি অনেকটা জায়গা পুড়ে গিয়েছে। তুমি তোমার খালাকে বলনি এসব? বলেছি, কিন্তু খালা বলে ওই অঙ্কন নামের লোকটা নাকি এসবের জন্য তাকে বেশি টাকা দেয়। ছাড়েন এসব, আমাদের পতিতাদের জীবনটাই এমন। কেন, তোমরা কি মানুষ না? তোমাদের কি কষ্ট হয় না? ইচ্ছে না হলে বলে দিবে, কেন নিজের ইচ্ছের বাইরে গিয়ে এসব কিছু করো? আপনি মনে হয় জানেন না সাহেব, আমাদের পতিতাদের কোনো ইচ্ছে অনিচ্ছেই হয় না। খালা টাকা নিয়ে যার সাথে যেতে বলে যেতে হয়। বাদ দিন এসব। কেন এসেছো এই রাস্তায়? কোনো জব করলেই তো হতো। আর তোমার পরিবার নেই, তারা কি জানে না এসব? জবের কথা বলছেন সাহেব? জব করার জন্য গিয়েছি অনেক জায়গায়, সবাই জবের বদলে আমার দেহ চেয়েছে, আর এই রাস্তায় না পেরে এসেছি। এরপর আমি আবিরকে সবকিছু বলি, আমার পরিবারের কথা। সব শুনে আবির বলে, আচ্ছা বাদ দাও এসব। এসো, আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি। তবে এমনি এমনি নয়, তার পরিবর্তে তুমিও আমাকে খাইয়ে দিবে। আমার মতো একটা বাজারের মেয়ের প্রতি এত মায়া কেন দেখাচ্ছেন সাহেব? বাজারের মেয়েটাই আমি বুঝি না, কেন জানি তোমাকে আমার খুব আপন মনে হচ্ছে। তোমার সাথে কথা বলতে, তোমার সাথে সময় কাটাতে খুব ভালো লাগছে। আমাকে এনেছেন আপনার সাথে বিছানায় যাওয়ার জন্যে, আর এসব বলছেন? এর আগে কেউ এমন করেনি। আপনি সত্যিই অনেক ভালো। আচ্ছা, আপনি তো অনেক বড় বিজনেসম্যান মনে হচ্ছে, তাহলে এসব নষ্টপল্লীতে কেন যান? সরি, পার্সোনাল কথা জিজ্ঞেস করে ফেলেছি। সরি বলতে হবে না, আমি এর আগে শুধু একবার গিয়েছিলাম, বাকি সবার মতো 1 ঘন্টার জন্য। আজও তেমনই 1 ঘন্টার জন্য গিয়েছিলাম, কিন্তু তোমাকে দেখার পর কেন জানি সাথে করে নিয়ে আসতে ইচ্ছে হলো। এরপর ইচ্ছে হলো সারা রাত তোমাকে সাথে রাখি। আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তার উপর এত বড় বিজনেসম্যান। যে কোনো মেয়ে আপনাকে বিয়ে করতে রাজি হবে, তাহলে বিয়ে কেন করছেন না? বিয়ে? করেছিলাম বিয়ে, একজনকে ভালোবেসেই বিয়ে করেছিলাম আজ থেকে 3 বছর আগে। আমি তাকে ভালোবাসলেও সে ভালোবেসেছিল আমার টাকা পয়সাকে। তার বিভিন্ন জায়গায় অ্যাফেয়ার ছিল, আর সেই ছেলের সাথে মিলে আমাকে খুন করে আমার সব কিছুর মালিক হতে চেয়েছিল। আমি যখন সব কিছু জানতে পারি, তখন ওই ছেলে সহ ওই মেয়ে নিজ হাতেই খুন করি। আপনি দুজন মানুষকে খুন করেছেন? পুলিশ আপনাকে কিছু বলেনি এখনো? টাকা থাকলে সব অপরাধী নিরপরাধ। পুলিশকে টাকা দিয়ে অ্যাক্সিডেন্ট কেস বানিয়ে দিয়েছি। আচ্ছা, অনেক কথা হয়ে গিয়েছে, এবার হা করো, রাত অনেক হয়ে যাচ্ছে, ঘুমাতে হবে। আমি হাঁ করতেই আবির আমাকে খাবার খাইয়ে দেয়, আমিও আবিরকে খাইয়ে দিতে থাকি। খাওয়া শেষে আবির আবার আমাকে কোলে তুলে ওনার রুমে নিয়ে আসে। গিয়ে দরজা বন্ধ করে এসে লাইট অফ করে আমার পাশে শুয়ে আমাকে ওনার বুকে জড়িয়ে ধরে। খুব শান্তি লাগছে ওনার বুকে থাকতে। মাইমুনা, কাজটা কিন্তু ভালো করছো না।
তুমি জানো রোজ রাতে 1 ঘন্টার জন্য আমার আহিয়াকে লাগে, তার জন্য মোটা অঙ্কের টাকাও আমি তোমাকে দেই। আরে সাহেব, আপনার চেয়ে বড়লোক একজন খদ্দেরের সাথে নিয়ে গেছে ওরে। এখন আপনার সামনে কথা বললাম, শুনলেন তো? কাল সকালের আগে পাঠাইবো না। আপনি অন্য কাউরে নিয়ে যান আজকের জন্য, কাল আবার আহিয়ারে নিয়ে যাইয়েন। অন্য কাউরে দিয়ে আমারে হবে না, আমার আহিয়াকেই লাগবে। আমি সকাল পর্যন্ত আহিয়ার রুমে অপেক্ষা করছি, ও আসলে সাথে সাথে রুমে পাঠিয়ে দিবে। এই নাও 15,000 টাকা। সকাল 8টা, ঘুম ভেঙে গেছে। রোজ এই সময় ঘুম থেকে ওঠার অভ্যেস আমার। ঘুম ভাঙতেই দেখি আবির আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ওনার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছি এক পলকে। কত সুন্দর লাগছে ঘুমন্ত আবিরকে। নিজের অজান্তেই আমার ঠোঁট ওনার কপালে চলে যায়। মুচকি হেসে ওনাকে ছাড়িয়ে উঠতে গেলে উনি আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরে। কি আর করব, ওনার বুকেই শুয়ে আছি। মোবাইলের রিংটোনে ঘুম ভেঙে যায়। আহিয়া আমার বুকে ঘুমিয়ে আছে, ওর মোবাইলটা বাজতেই চলেছে। মোবাইল হাতে নিয়ে দেখি খালা লেখা। তারপর কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে, এই নবাবের বেটি, কয়টা বাজে? এখনো আসাস নাই যে তুই? তোরে কি সারা জীবনের জন্য পাঠাইছি? এখানে কাস্টমার এসে ফিরা যাইতেছে। কল করে ভালো করে কথা বলা যায় না? এগুলো কেমন ভাষা? আরে সাহেব, আপনি অনেক খারাপ লোক তো। গতকাল 1 ঘন্টার জন্য নিলেন, তারপর কল করে বললেন সকালে দিয়া যাইবেন। এখন বাজে 11টা, আপনি এখানে কাস্টমার থেকে টাকা নিয়ে বসে আছি। ও কারো সাথেই যাবে না, টাকা ফিরিয়ে দিন যাদের থেকে নিয়েছেন। সাহেব, আমরা হতে পারি, কিন্তু আমাদের মুখের জবানে নচ্চর হয় না। আপনি ওকে দিয়ে যান তাড়াতাড়ি। আমি একটু পর ওকে নিয়ে আসছি, আপনার সাথে কথা আছে আমার। এখন কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সকালে আসার কথা ছিল, এখন দুপুর হয়ে গেছে। এত সময় লাগে আসতে? কত টাকা দিয়েছে ওই লোক? আমি তার চেয়ে ডাবল দিব। আরে সাহেব, আর একটু পর আসবো, আর একটু অপেক্ষা করুন। কাল রাত থেকে অপেক্ষা করছি, আর কত অপেক্ষা করব? আজকে শালি আসুক, আমি ওর এমন অবস্থা করব, আমি কখনোই এমন করার সাহস করবে না। কে এই ছেলে এভাবে কথা বলছে, আর আপনি চুপচাপ বসে শুনছেন? টাকা দিয়েছে যার জন্য তাকে না পেলে কি করবে? আপনি তাড়াতাড়ি ওকে দিয়ে যান। আমি কিছু না বলে কল কেটে দেই। আহিয়াকে মাথায় হাত বোলাতে বোলাতে ডাকি। আহিয়ার আদো আদো চোখ আমার দিকে খুলে তাকায়। আমি আহিয়ার কপালে চুমু দিয়ে বলি, গুড মর্নিং। ঘুম হলো? গুড মর্নিং। অনেকদিন পর আজ শান্তিতে ঘুমিয়েছি। কয়টা বাজে এখন? হবে 11টার মতো। আমার কথা শুনে আহিয়া এক লাফে উঠে বসে বলে, কি 11টা বাজে? খালা আজকে আমাকে মেরেই ফেলবে। এত ভয় পাবার কিছু নেই, একটু আগে আমার সাথে কথা হয়েছে। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, নাস্তা করবে। এখন আর কিছু খাবো না, তাড়াতাড়ি আমাকে দিয়ে আসুন, নয়তো আমি একাই যাচ্ছি। কোনো কথা শুনতে চাইনি তো, যাও গিয়ে চুপচাপ ফ্রেশ হয়ে আসো। আমি আর কিছু না বলে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিই। এরপর আবিরও গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আমাকে নিয়ে নিচে চলে আসে। আমাকে বসতে বলে উনি কিচেনে চলে যায়। আমি পিছন পিছন এসে দেখি উনি ফ্রিজ থেকে ডিম বের করে সিদ্ধ করতে দিচ্ছে। আটা গলিয়ে নিজেই রুটি বানাচ্ছে। আমি এগিয়ে গিয়ে বলি, আপনি কেন করছেন এসব? আমাকে দিন, আমি করছি। রাতে তুমি করেছো, এখন আমি করছি। ওকে, তুমি গিয়ে বসো, 10 মিনিটের মধ্যে নাস্তা রেডি হয়ে যাবে। আমি এখানে থাকি? আমি ঠিক আছে বলে নাস্তা রেডি করতে থাকি। নাস্তা বানানো হয়ে গেলে দুজন একসাথে নাস্তা করে এরপর আহিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। আবির গাড়ির স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। গাড়ি চলতে থাকে আমার এই অন্ধকার জগতের দিকে। গাড়ি চলতে থাকে আমার সেই অন্ধকার জগতের দিকে। কাল রাতটা আমার সারা জীবন মনে থাকবে। কিছু সময়ের মধ্যে চলে আসি সেই অন্ধকার জগতে। গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চলে আসি। খালা আমার দিকে রাগী লুকে তাকিয়ে আছে, আর খালার পাশে থাকা অঙ্কন নামের লোকটাকে দেখে আরো বেশি ভয় করতে থাকে। খালা এগিয়ে এসে আমাকে বলে, যা গিয়ে ফ্রেশ হয়ে নেয়। অঙ্কন সাহেব, আপনি ওর রুমে যান, ও আসছে।
বলেই খালা আমার হাত ধরতে এলে আবির আমার হাত ধরে আমাকে ওনার বুকে চেপে ধরে বলে, ও কোথাও যাবে না। এই যে মেয়ে, আপনার কাজ শেষ, আপনি যান এখান থেকে। আমি ওর জন্য টাকা রেখেছি। এখন থেকে আগামী 1 ঘন্টার জন্য আমি ওকে কিনে নিয়েছি। ও কোনো বস্তু নয় যে আপনি ওকে কিনে নেবেন। একজন বেশ্যা, রোজও বিক্রি হয়, বেশ কথা বলে, চুপচাপ ফুটেন এখান থেকে। সাহেব, আপনি এমনই আমার অনেক লোকসান করেছেন। আর কথা না বইলা এখান থেকে চলে যান। আমি ওকে এখানে রেখে যেতে আসিনি, আমার সাথে করে নিয়ে যেতে এসেছি। আবিরের কথা শুনে সবাই আবিরের দিকে তাকিয়ে আছে। আমিও অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। সাহেব, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। ও আমার এখানকার সবচেয়ে বেশি বিক্রি হওয়া জিনিস, আর আপনি ওরে নিয়ে যাইতে চাইতেছেন। যান, আপনি ওরা ছাড়ান। আমি ওকে কিনে নিয়ে যেতে এসেছি সারা জীবনের জন্য। কত টাকা হলে বিক্রি করবেন সেটা বলেন। আমি ওরে বিক্রি করুম না। ও আমার সেই সোনার ডিম পাড়া হাঁস। আমি এত বড় ভুল কখনোই করবো না। 5 কোটি টাকা দিয়ে আমি ওকে কিনে নিতে চাই। 1 মাস কাম করলে এর চেয়ে বেশি পাবো ওরে দিয়া। এত কথা বলার কি আছে? লোকজন ডেকে শালাকে মেরে এখান থেকে বের করেন। ইউ জাস্ট শ্যাট আপ। এখানে তোর কোনো ডায়লগ নেই, কথা হচ্ছে বিক্রেতা আর ক্রেতার মাঝে। সো তুই চুপচাপ থাক। বলো কত টাকা হলে ওকে বিক্রি করবে? 30 কোটি টাকা দিতে পারলে ওরে নিয়ে যান, নয়তো ওরে সাইরা চুপচাপ এখান থেকে চলে যান। আমি খালার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছি আবিরের দিকে। সবাই চেঁচামেচি শুনে খালার রুমে আসে। আবির মুচকি হেসে পকেট থেকে চেক বই বের করে। আমি এটা দেখে অবাক হয়ে তাকিয়ে আছি। কি করছেন আপনি? এত টাকা আমার জন্য কেন নষ্ট করছেন আপনি? তুমি চুপ থাকো, আমি তোমাকে এই অন্ধকারে থাকতে দেব না। আজ থেকে তুমি আমার সাথে আমার বাসায় থাকবে। একজন বেশ্যাকে শুধু রাতের জন্য ব্যবহার করা যায়, ঘরে নিয়ে রাখা যায় না সারা জীবনের জন্য। কামিং সন টুমরো। অঙ্কনের কথা শুনে রাগে মাথা গরম হয়ে যায়। আমি অঙ্কনের কাছে গিয়ে ওর নাক বরাবর ঘষে দেই। মুহূর্তেই নাক ফেটে রক্ত বের হয়ে যায়। অঙ্কন নাক ধরে চিৎকার করতে করতে বসে পড়ে। আমি আশেপাশে তাকিয়ে একটা রড খুঁজে পাই। রড হাতে নিয়ে অঙ্কনের কাছে এসে ইচ্ছে মতো রড দিয়ে ওকে মারতে থাকি। অঙ্কন মাটিতে শুয়ে ছটফট করতে থাকে। আমি দৌড়ে গিয়ে আবিরকে আটকাতে গেলে আবির আমার দিকে তাকাতেই আমি ভয়ে পেছনে সরে যাই। আবিরের চোখ লাল হয়ে গেছে, চোখ থেকে আগুনের লাভা বের হচ্ছে। আবির আবারও অঙ্কনকে মারতে থাকে। মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। অঙ্কন মাটিতে শুয়ে শুধু নিঃশ্বাস নিচ্ছে, নড়াচড়া করছে না। আমি গিয়ে আবিরের কাছে গিয়ে বলি, প্লিজ ওনাকে ছেড়ে দিন, আর মারলে উনি মরে যাবে। আজ আমি ওকে মেরেই ফেলবো। ওর সাহস কি করে হয় যে তোমাকে এসব বলতে? উনি ভুল কিছু তো বলেনি। আমি একজন আর আমার কাজ এটাই, ওনাকে ছাড়ুন। আমি অঙ্কনকে ছেড়ে দিয়ে আহিয়ার 2 বাহু চেপে ধরে চিৎকার করে বলি, তুমি কোনো না, আজ থেকে তুমি মুক্ত এই অন্ধকার জগৎ থেকে। বলি আমি চেক বইয়ে অ্যামাউন্ট আর সাইন করে মাইমুনার হাতে দিয়ে বলি, আজ থেকে আপনি আহিয়াকে চিনেন না, আর আহিয়াও আপনাকে চিনে না। চলো আমার সাথে। বলেই আমি আহিয়ার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকি। কিছু সময়ের মধ্যে আমার বাসায় চলে আসি। গাড়ি থেকে নেমে আহিয়ার হাত ধরে বাসার ভিতরে চলে আসি। বাসার ভিতরে আসতেই আহিয়া বলে, কেন আপনি এসব করলেন? আমার মতো একজন বিশ্বার জন্য এতগুলো টাকা নষ্ট করলেন, আর এই অঙ্কনকে কেন এমনভাবে মারলেন? কেন করেছি জানি না, তবে তোমাকে ওই অন্ধকার জগতে আমি থাকতে দিতে চাইনি। তাই এখন গিয়ে গোসল করে নাও। আর এটা তোমার বাড়ি, আজ থেকে এটা তোমারই বাড়ি, তোমার কথাই চলবে। বলেই আবির বাসা থেকে বের হয়ে যায়। আমি আবিরের রুমে এসে বেডে বসে আছি। কি চান উনি? কেন আমার জন্য এত কিছু করছেন উনি? কিছু না ভেবে উঠে চলে আসি ওয়াশরুমে।
গোসল করে তোয়ালে পেঁচিয়ে রুমে এসে বসে আছি। কি পরবো বুঝতে পারছি না। আমার তো কোনো ড্রেসই নিয়ে আসতে দেয়নি। ওয়ার্ড্রপ খুলে আমি তো পুরো ওয়ার্ড্রপ জুড়ে আবিরের জামা কাপড়। প্রতিটা জামাই অনেক দামি বোঝা যাচ্ছে। একটা শার্ট আর প্যান্ট নিয়ে পরে বেডে বসে থাকি। বাইরে থেকে খাবার নিয়ে ডাইনিং টেবিলের ওপর রেখে রুমে এসে আহিয়াকে দেখে হা করে আছি। কিছু সময় আহিয়ার দিকে তাকিয়ে হাসতে থাকি শব্দ করে। কি পরেছো এটা? মনে হচ্ছে পাঞ্জাবি পরে আছে। কি করব? আমার তো কোনো ড্রেস নিয়ে আসিনি। গোসল করে এসে কি পরবো বুঝতে না পেরে আপনার শার্ট আর প্যান্ট পরেছি। কিন্তু আপনার শার্ট তো অনেক বড়। আমি হাসতে হাসতে আহিয়ার সামনে গিয়ে আহিয়াকে ধরে তুলে ওয়ার্ড্রপ খুলে একটা 3 পিস প্যান্ট আর টি শার্ট বের করে আহিয়ার হাতে দিয়ে বলি, যাও এগুলো পরে আসো। আমি ওনার হাত থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে আসি। চেঞ্জ করে রুমে চলে আসি। মাথা নিচু করে ওনার সামনে দাঁড়িয়ে আছি। আবির আমার দিকে এগিয়ে এসে আমার থুতনিতে হাত রেখে ওনার মুখোমুখি করে বলে, খুব কিউট লাগছে তোমাকে। আচ্ছা, ক্ষুধা পেয়েছি নিশ্চয়ই, চলো আমি খাবার নিয়ে এসেছি, একসাথে খাবার খাবো। বলেই আহিয়াকে নিয়ে নিচে চলে আসি। দুজন খাবার খেয়ে হলরুমে এসে টিভি দেখছি। টিভিতে টম অ্যান্ড জেরি চলছে। আমি চেঞ্জ করতে গেলে আহিয়া বলে এটাই থাক। আহিয়া খুব মনোযোগ দিয়ে টম অ্যান্ড জেরি দেখছে আর হাসতে হাসতে আমার ওপর এসে পড়ছে। আমি আজ যেন নতুন এক আহিয়াকে দেখতে পাচ্ছি। টিভি দেখতে দেখতে আমার কোলে শুয়ে পড়ে। আমি আহিয়ার মাথায় হাত বোলাতে থাকি। আমি একটু নিচু হয়ে আহিয়ার কপালে কিস করি। আহিয়া আমার দিকে তাকিয়ে আছে। এমন করে তাকিয়ে কি দেখছো? আপনাকে দেখছি। এই পৃথিবীতে আজও এত ভালো মানুষ আছে সেটা আপনাকে না দেখলে জানতাম না। আচ্ছা এসব ছাড়ো, তোমার আম্মু আর ছোট বোনকেও এই বাসায় নিয়ে আসবো। বিকেলে তুমি আমার সাথে চলবে, ঠিক আছে? আর একটা কথা ভালো করে শুনে নাও, আমি তোমার খালাকে টাকা দিয়ে তোমাকে কিনে নিয়ে এসেছি। এমন কিছু কখনো মনে আনবে না। আর আমি তোমাকে মুক্ত করেই এনেছি, মুক্ত করেই রাখার জন্য। তোমার কথায় আজ থেকে এই বাসা চলবে। আহিয়া কিছু না বলে আবিরের কোমর শক্ত করে জড়িয়ে ধরে। চোখ থেকে পানি পড়ছে। আমার জীবন আবার কখনো এতটা সুন্দর হবে সেটা আমি কল্পনাও করিনি। এই মানুষটা আমার জীবনে এসে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। ওনার কোমর জড়িয়ে ধরে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়ি বুঝতে পারিনি। আহিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে আমিও সোফায় হেলান দিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। আসরের আজানের সময় ঘুম ভাঙে। দুজন উঠে ফ্রেশ হয়ে নেই। আহিয়া কিচেনে গিয়ে দুজনের জন্য কফি বানিয়ে আনে। দুজন বসে বসে কফি খেতে থাকি। কফি শেষ করে আহিয়াকে নিয়ে ওর বাসায় চলে আসি। ছোট্ট একটা টিনের ঘর। বাসার ভিতরে ঢুকতেই আহিয়া ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি রে মা, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? কিছু হয়নি আম্মু। তোমার শরীর কেমন আছে আম্মু? আমার শরীর এখন ভালো আছে। তোর মুখটা এমন শুকিয়ে গেছে কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? আমি ঠিক আছি আম্মু। উনি কে রে মা? উনি হলে আমি আহিয়ার বর আন্টি। আহিয়ার বর তুমি? কি রে মা, তুই আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়েছিস? এখনো করিনি আন্টি, আর আপনাদের নিয়েই করব। হবু বর আমি আপনাদের মেয়ের, আর আমরা আপনাদের নিয়ে যেতে এসেছি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি আবিরের দিকে। উনি আমার বর হয়? কি বলছেন এসব উনি? আমার সম্পর্কে সব কিছু জেনেও উনি এসব বলছে। কিছু সময় পর আম্মু আর ছোট বোনকে নিয়ে চলে আসি আবিরের বাসায়। আম্মু আর বোনকে একটা রুম দেখিয়ে দিয়ে আবিরের সাথে আমি ওনার রুমে এসে বসে থাকি। আপনি আম্মুকে মিথ্যা বললেন কেন? কোন কথা মিথ্যা বললাম? আমাদের বাসায় যাবার পর আম্মুর কাছে যা বললেন সেটা তো মিথ্যে কথা। কোনো মিথ্যা কথা নয়। আমি তোমাকে বিয়ে করে সারা জীবনের জন্য আমার বাসায় রেখে দেব। কি বলছেন আপনি? এসব পাগল হয়ে গেছেন? আপনি আমার সম্পর্কে সবকিছু জেনেও এসব বলছেন? এসব ভুলে নতুন করে জীবন শুরু করো, আর আমি তোমার সাথে আমার বাকিটা জীবন কাটাতে চাই।
আমি এটা পারবো না। আপনি আমাকে দয়া করে এসব বলবেন না। কেন বলবো না? তুমি কি চাও না নতুন করে জীবন সাজাতে, নাকি আমি তোমার যোগ্য নই? আপনার যোগ্য আমি নই। আপনি ভুলতে পারলেও আমি ভুলতে পারবো না আমি কোথায় ছিলাম। আমি আহিয়াকে আমার দিকে ঘুরিয়ে ওর 2 গালে হাত রেখে কপালে চুমু দিয়ে বলি, আমার ওপর বিশ্বাস রাখো, আমার ভালোবাসা দিয়ে পিছনের সব কিছু ভুলিয়ে দেব। মানুষটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। কিছু না বলে কান্না করতে করতে ওনাকে জড়িয়ে ধরি। আবিরও শক্ত করে জড়িয়ে ধরে ওনার বুকে। কিছু সময় পর দুজন দুজনকে ছেড়ে দিয়ে একে অপরের চোখের দিকে তাকিয়ে আছি। আবির আমার 2 গালে হাত রেখে কপালে ঠোঁট ছোঁয়ায়। আমি চোখ বন্ধ করে নেই। আবির আমাকে বুকে জড়িয়ে ধরে। দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে আছি। রাতে সবাই একসাথে খাবার খেয়ে নেয়। হলরুমে বসে টিভি দেখছি। আহিয়া আর ওর আম্মু ডাইনিং রুমে বসে আছে। তুই বিয়ে ছাড়া এখানে আছিস, লোকজন কি বলবে জানলে? কেউ কিছু বলবে না আম্মু। আর আমি 2 দিন হয়ে এখানে এসেছি। ওই মানুষটা অনেক ভালো আম্মু। আমার চিকিৎসার টাকা কি ও দিয়েছে? আম্মু, উনিই দিয়েছে। আর আমাদের বাসা ভাড়া, ছুটকির স্কুল ফি সব কিছু উনিই দিয়েছে। তুই ওনার অফিসে কাজ করিস? আম্মু, করাতো। তবে উনি বারণ করেছে আর কাজ না করতে। বিয়ে যদি করার হয় তাহলে তাড়াতাড়ি করে ফেল। সমাজের মানুষ নয়তো তোদের সম্পর্ক নিয়ে অনেক কথা বলবে। এসব নিয়ে তুমি চিন্তা করো না আম্মু, উনি সব কিছু সামলে নিবে। বলেই আমি ডাইনিং রুম থেকে বের হয়ে হলরুমে এসে দেখি আবির বসে ছুটকির সাথে টিভি দেখছে। আমি এসে আবিরের পাশে বসি। আন্টি কোথায়? আর এত সময় ডাইনিং রুমে কি করলে? আম্মুর সাথে কথা বলছিলাম। ছুটকি, তুই তো রুমে যা তো। ছোট বোন কিছু না বলে চলে যায়। ওকে যেতে বললে কেন? ইম্পর্টেন্ট কিছু বলবে? না মানে কিভাবে যে বলি বুঝতে পারছি না। আমি আহিয়াকে আমার কাছে এনে 2 গালে হাত রেখে থুতনিতে কিস করে বলি, এত মানে না করে কি বলবে সরাসরি বলে ফেলো। না আসলে আম্মু বলছিল আমরা যদি বিয়ে করি তাহলে তাড়াতাড়ি করলে ভালো হয়। সমাজের মানুষ নাকি নয়তো বাজে কথা বলবে। কিন্তু আম্মু তো আর জানে না তার মেয়ে কোন সমাজে এতদিন ছিল। আমি আহিয়ার ঠোঁটে আঙুল রেখে ওকে চুপ করিয়ে দিয়ে বলি, আবার সেই পুরনো কথা, এসব বাদ দিতে বলেছি না তোমাকে? আর শোনো, আন্টি ঠিকই বলেছে, আগামী পরশু আমরা বিয়ে করব, ঠিক আছে? তোমার কোনো ফ্রেন্ড থাকলে তুমি ইনভাইট করতে চাইলে করতে পারো। আর কাল আমরা বিয়ের শপিং করতে যাব। আমি মুচকি হেসে আবিরের বুকে মাথা রাখি। আবির আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। কিছু সময় পর আবির রুমে চলে আসি। আমি আসছি বলে আম্মুর রুমে এসে দেখি ছুটকি আম্মুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ছুটকি ঘুমিয়ে গেছে আম্মু? একটু আগে ঘুমিয়ে পড়েছে। তুই এখনো ঘুমাসনি কেন? আবিরের সাথে বিয়ে নিয়ে কথা বলেছিলাম। আবির বলল পরশুদিন বিয়ে করবে আর কাল শপিং করতে যাবে, তাই তোমাকে জানাতে আসলাম। এটাও তো ভালো খবর। আচ্ছা তাহলে গিয়ে ঘুমিয়ে পড়, কাল তো শপিংয়ে গেলে কখন আসবি তার ঠিক নেই। আমি মাথা নেড়ে রুমে চলে আসি। আবির রুমে নেই। ব্যালকনিতে এসে দেখি আবির দাঁড়িয়ে স্মোকিং করছে। আমি আবিরের কাছে এসে ওনার ঠোঁট থেকে সিগারেট নিয়ে ফেলে দিয়ে বলি, এসব কেন খাচ্ছেন? আপনি জানেন না স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ? জানি তো, তবে এটা এখন অভ্যাস হয়ে গিয়েছে, চাইলেও ছাড়তে পারি না। আমি আছি তো, আমি আপনাকে আর এসব খেতে দিব না। আপনি বলেছেন না এটা আমার বাসা, আমি যেভাবে বলবো সেভাবে হবে। তাহলে আপনাকেও কিন্তু আমার কথা শুনতে হবে। আমি আহিয়ার কোমরে হাত রেখে আমার দিকে টেনে আনি। আহিয়াকে আমার পায়ের উপরে দাঁড় করিয়ে দিয়ে ওর নাকে নাক ঘষতে ঘষতে বলি, আমার অন্ধকার জীবনে নতুন আলো হয়ে তুমি এসেছ। তোমার কথা না শুনলে কার কথা শুনবো? আচ্ছা, আজ থেকে স্মোকিং করা বন্ধ। আমি মুচকি হেসে আবিরকে আমার দিকে নিচু করে ওনার কপালে চুমু দিই। আবির আমার কোমরে এক হাত রাখে, অন্য হাত আমার মাথায়। আমি চোখ বন্ধ করে নিই।
আবির আমাকে ধীরে ধীরে ওর কাছে টেনে নিয়ে আমার ঠোঁটে নিচে ঠোঁট ডুবিয়ে দেয়। দুজন দুজনের ঠোঁটে কিস করছি। কিছু সময় পর আবির আমাকে কোলে তুলে রুমে নিয়ে এসে বেডে শুইয়ে দেয়। গিয়ে দরজা বন্ধ করে আমার পাশে শুয়ে পড়ে। আমি চোখ বন্ধ করে আছি। আবির আমার এক হাতের আঙ্গুলে নিজের আঙ্গুল রাখে, আমার ওড়না সরিয়ে পাশে রেখে দেয়। এরপর আমার কপালে ঠোঁট ছোঁয়ায়, এক এক করে দুই চোখের পাতায় কিস করে, দুই গালে ঠোঁট ছোঁয়ায়। এরপর নিচের গাল দিয়ে আমার গালে স্লাইড করতে থাকে। আমার পুরো শরীর শিরশির করে ওঠে, মনে হচ্ছে আমার মাঝে আমি নেই। ধীরে ধীরে আমার ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দেয়। আমি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরি। আবির আমার ঠোঁটে কিস করছে আর হাতের আঙ্গুল দিয়ে আমার নাভিতে স্লাইড করছে। আমি আবিরকে ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠছি। আবির আমার গলায় পাগলের মতো কিস করছে। আমি ধীরে দুজনে দুই দেহ এক হয়ে যায়। আমি বিছানার চাদর খামচে ধরে আছি। ধীরে ধীরে দুজনে দুই দেহ এক হয়ে যায়। কিছু সময় পর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দুজন গোসল করে নেই। আমি অফিসের জন্য রেডি হয়ে নাস্তা করে নেই। আমি 1-2 ঘন্টা পরেই চলে আসব। আজকে একটা মিটিং আছে, মিটিং শেষ করেই চলে আসব। তুমি রেডি থেকো, তারপর দুজন শপিংয়ের জন্য যাব। একথা বলে আমি আহিয়ার কপালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে রওনা দেই অফিসের জন্য। আমি রুমে এসে শুয়ে আছি। কাল রাতের কথা বারবার মনে পড়ছে। আবিরের প্রতিটি ছোঁয়া এখনও আমার মনে পড়ছে। আয়নায় এসে দাঁড়িয়ে নিজেকে দেখছি। মুচকি হেসে বেডে এসে শুয়ে পড়ি। মিটিং শেষ করে বাসায় এসে আহিয়াকে নিয়ে চলে আসি শপিং মলে। আহিয়ার জন্য কয়েকটা শাড়ি বের করে দেয়। তারপর আহিয়া বলে আমাকে পছন্দ করতে। তারপর আমি একটা গোলাপি রঙের শাড়ি নিয়ে আহিয়াকে নিয়ে চলে আসি ট্রায়াল রুমে। এটা পরে দেখো কেমন লাগে। আপনি নিজের হাতে পরিয়ে দিন। আমি মুচকি হেসে আহিয়াকে শাড়ি পরিয়ে দেই। আয়নার সামনে আহিয়াকে দাঁড় করিয়ে আমি আহিয়ার পিছনে দাঁড়িয়ে আহিয়ার কাঁধে থুতনি রেখে বলি, রানীর মতো লাগছে আমার বউটাকে। আমি লজ্জা পেয়ে মুচকি হেসে বলি, একটু বেশি হয়ে গেল না এবার? মোটেও বেশি নয়, বরং আরও কম হয়ে গেছে। যদি কবি হতাম তাহলে তোমাকে নিয়ে কবিতার পর কবিতা লিখতাম। আমি লজ্জা পেয়ে ঘুরে আবিরকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে থাকি। কিছু সময় পর দুজন ট্রায়াল রুম থেকে বের হয়ে দুজন বিয়ের সকল শপিং করে রেস্টুরেন্টে এসে ডিনার করে বাসায় চলে আসি। পরের দিন খুব ধুমধাম করে আমাদের বিয়ের আয়োজন করা হয়। বউ সেজে স্টেজে বসে আছি। অনেক মেহমান এসেছে। আমার পাশেই বসে আছে আবির। হঠাৎ আমার চোখ সামনে যেতেই একজনকে দেখে ভয়ে আমার শরীর কেঁপে ওঠে। সামনে অঙ্কন দাঁড়িয়ে আছে। আমি আবিরের হাত শক্ত করে চেপে ধরে ওনার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে আহিয়াকে এমন করতে দেখে ওর দিকে তাকিয়ে দেখি ও ভয়ে কাঁপছে। আহিয়া ইশারায় সামনে তাকাতে বলে। আমি সামনে তাকিয়ে দেখি অঙ্কন দাঁড়িয়ে আছে। আমি আহিয়াকে বসতে বলে উঠে পিছনে চলে যাই। একজন পুলিশকে টাকা দিয়ে অঙ্কনকে দেখিয়ে বলি যে কাল সকালের সূর্য যেন ওর জীবনে আর না আসে। পুলিশ টাকা নিয়ে চলে যায়। আমি এসে আহিয়ার পাশে বসি। অঙ্কন আমাদের দিকে এগিয়ে আসতে গেলে আহিয়া ভয়ে ভয়ে বলে, অঙ্কন সাহেব তো আমাদের দিকে আসছে। উনি যদি এখন সব বলে দেয় তাহলে কি হবে? আমার আম্মু যদি এসব শুনে তাহলে মরে যাবে। ভয় পাবার কিছুই নেই, চুপচাপ দেখো, আর কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। ভয়ে ভয়ে আমি সামনে তাকিয়ে দেখি একজন পুলিশ এসে অঙ্কনকে ধরে নিয়ে যায়। আমি স্বস্তির এক নিঃশ্বাস ফেলি। আবিরের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে মাথা নিচু করে বসে থাকি। কিছু সময়ের মধ্যে আমাদের বিয়ে হয়ে যায়। বাসর ঘরে বসে আছি দুজন। আহিয়া বড় একটা ঘোমটা টেনে বসে আছে। আমি আহিয়ার ঘোমটাটা তুলে ওর কপালে চুমো দেই। আহিয়া বেড থেকে নেমে আমার পা ছুঁয়ে সালাম করে। আমি বসা থেকে উঠে আহিয়াকে তুলে বুকে জড়িয়ে ধরে বলি, ভয় পাবার আর কোনো কারণ নেই। অঙ্কন নামে অধ্যায় শেষ। ঠিক বুঝলাম না আপনার কথা। অধ্যায় শেষ মানে?
কাল সকালের সূর্য ওর লাইফে আর আসবে না। পুলিশ ওকে ধরে জেলে নয়, পৃথিবী থেকে বিদায় করার জন্য নিয়ে গিয়েছে। পুলিশ আপনার কথা এসব করছে? টাকা থাকলে সব কিছু নিজের পকেটে রাখা যায়। তুমি এসব বাদ দাও। আজ আমাদের জীবনের সবচেয়ে সুন্দর আর শ্রেষ্ঠ রাত। সবার জীবনে এই রাত একবারই আসে। আজ আমাদের সেই রাত। অন্য কিছু নিয়ে কথা বলে সময় নষ্ট না করে আমরা আমাদের কাজ করি। পচা লাগে একটা, মুখে কিচ্ছু আটকায় না, তাই না? আমার লজ্জাবতী বউ তো দেখছি লজ্জায় লাল হয়ে গোলাপি হয়ে যাচ্ছে। আপনি কিন্তু ইচ্ছে করে এখন আমাকে আরো বেশি করে লজ্জা দিচ্ছেন। বলেই আহিয়া আমার বুকে মাথা রাখে। আমি আহিয়াকে জড়িয়ে ধরে বেডে শুয়ে পড়ি। আহিয়া আমাকে নিচে শুয়ে দিয়ে আমার উপরে শুয়ে পড়ে। কি করছো এটা? মনে হচ্ছে আমার বউ আমাকেই রেপ করছে। যা আপনি মনে করেন, বলেই আমি আবিরের কপালে চুমু দিই। এরপর আবিরের দুই চোখের পাতায় কিস করি। ধীরে ধীরে আবিরের ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিই। দুজন দুজনকে জড়িয়ে ধরি একে অপরের ঠোঁটে কিস করতে থাকি। কিছু সময় পর আবির আমাকে শুইয়ে দিয়ে নিচে নেমে আমার কোমর থেকে শাড়ির আঁচল সরিয়ে নাভিতে ওনার ঠোঁট দিয়ে স্লাইড করতে থাকে। আমি আবিরের চুল খামচে ধরি। আবির ধীরে ধীরে ওপরে উঠে এসে আমার ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দেয়। এরপর দুজন ডুবে যাই একে অপরের মাঝে। আর কি শুনতে চান আপনারা? এবার কান বন্ধ করুন, আর কিছু বলতে পারবো না। লেখক সাহেব লজ্জা পেয়ে ঘুমিয়ে গেছে। আপনারাও ঘুমিয়ে পড়েন, আমরাও আসছি। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।